পায়রা ও মোংলা সমুদ্র বন্দরে 10 নম্বর মহা বিপদ সংকেত। ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া, উত্তাল সাগর, কোথাও কোথাও হচ্ছে বৃষ্টি। এখন যে বৃষ্টিপাত শুরু হয়েছে, এখন উপকূলীয় মানুষের বেশিরভাগই আতঙ্কের মধ্যে আছে। বাতাসে তুফান উঠতেছে, এরপরে আরো ঝড় বেশি আরো তুফান উঠবে। এমপি আনার হত্যাকাণ্ড তদন্তে কলকাতা গেল ডিবির 3 সদস্যের দল। মাস্টারমাইন্ড শাহিনকে যুক্তরাষ্ট্র থেকে ফেরাতে সহায়তা চাওয়া হবে ইন্টারপোলের। ইন্টারপোলের সহায়তা চাইব, কারণ সে একজন বড় রকমের অপরাধী। তার বিরুদ্ধে আমি মনে করি আমরা ইন্টারপোলের মাধ্যমে আইনের আওতা আনার চেষ্টা করব। রাজধানী জুড়ে লক্কর ঝক্কর বাসের দৌরাত্ম্য। 1 জুন থেকে ফিটনেসহীন গাড়ি চলতে দেওয়া হবে না বলছে বিআরটিএ। নতুন নতুন জামা কাপড় হয়তো বা নষ্ট হয়ে যায়, নোংরা হয়ে যায়। বাসা থেকে যদি আমি ফ্রেশ হয়ে বের হই, বাসে ওঠার পরে আমার সবকিছু ওইখানেই শেষ। তাদেরকে আমরা বলেছি যে 31শে মে মাসের মধ্যে তারা যেন গাড়িগুলো সব দৃষ্টিনন্দন করে ফেলে। আমন্ত্রণ যমুনা নিউজে, আপনাদের সঙ্গে আছি আমি ইশরাত জাহান। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার বিস্তারিত। ধেয়ে আসছে রিমাল, রূপ নিয়েছে প্রবল ঘূর্ণিঝড়ে। সন্ধ্যা থেকে মধ্যরাতের মধ্যে চূড়ান্ত আঘাত হানতে পারে উপকূলে। মোংলা পায়রা সমুদ্র বন্দরকে 10 এবং চট্টগ্রাম কক্সবাজারে 9 নম্বর মহা বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। ঝড় সতর্কীকরণ কেন্দ্রের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঘূর্ণিঝড়টি সকাল 6টা পর্যন্ত পায়রা সমুদ্র বন্দর থেকে 295, মোংলা সমুদ্র বন্দর থেকে 330, কক্সবাজার সমুদ্র বন্দর থেকে 360 ও চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে 400 কিলোমিটার দূরে অবস্থান করছিল, যা মোংলার কাছ দিয়ে পশ্চিমবঙ্গের সাগর আইল্যান্ড ও পটুয়াখালীর খেপুপাড়া অতিক্রম করতে পারে। ঘূর্ণিঝড়ের প্রভাবে এরই মধ্যে দমকা হাওয়া সহ বৃষ্টি হচ্ছে। ঝড়ের কেন্দ্রে 64 কিলোমিটারের মধ্যে বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় 90 কিলোমিটার, যা 120 কিলোমিটার পর্যন্ত বাড়তে পারে। উপকূলীয় এলাকাগুলোয় জোয়ারের তুলনায় 8 থেকে 12 ফুট বেশি উচ্চতার জলোচ্ছ্বাস হতে পারে। উপকূলীয় 14 জেলায় দুপুর নাগাদ দমকা হাওয়া সহ ঝড়ো বৃষ্টি হয়ে আঘাত হানবে ঘূর্ণিঝড়ের অগ্রভাগ। নিম্নচাপের প্রভাবে কাল সারাদিনও দেশের বিভিন্ন স্থানে ভারী থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। সকালে আবহাওয়া অফিসে যান দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী, জানান 4000 নিরাপদ আশ্রয় কেন্দ্র প্রস্তুত। 50% মানুষ নিরাপদ আশ্রয়ে অবস্থান করছে, এমনটাও তার দাবি। রিমাল ভয়াবহ তাণ্ডব চালাবে, এমনটাই আশঙ্কা আবহাওয়া অধিদপ্তরের। যতই সময় যাচ্ছে উপকূলের কাছাকাছি চলে আসতেছে, তখন সে ল্যান্ড পেয়ে যায়, তখন আর ততটা গতি সঞ্চার করার সুযোগ সে পায় না। ল্যান্ডের সাথে ইন্টারঅ্যাকশনে সে আস্তে আস্তে দুর্বল হতে থাকে। একটা সাইক্লোন শুরু হওয়ার আগে যে সমস্ত জিনিস আমাদের যোগান দিতে হয়, সাপ্লাই দিতে হয়, এগুলি ইতিমধ্যে আমরা পৌঁছে দিয়েছি। এছাড়া আপনার উপকূলে প্রায় 80,000 স্বেচ্ছাসেবক গত পরশু থেকে কাজ করতেছে। সুতরাং এই আমাদের সমস্ত স্বেচ্ছাসেবকরা মাঠে আছে। ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে উপকূলীয় জেলাগুলোয় বাড়ছে বাতাসের গতিবেগ, উত্তাল সাগর, মেঘাচ্ছন্ন আকাশ, কোথাও কোথাও হচ্ছে বৃষ্টি। বেলা গড়ানোর সাথে সাথে বাড়ছে ঝোড়ো হাওয়া। শনিবার রাত থেকেই পটুয়াখালী, সাতক্ষীরা, বরগুনা সহ বিভিন্ন স্থানে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। সাগরও উত্তাল, স্বাভাবিকের তুলনায় কয়েক ফুট উচ্চতায় ঢেউ আছড়ে পড়ছে তীরে। প্রশাসনের তরফ থেকে করা হচ্ছে মাইকিং। উপকূলের বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যেতে বলা হয়েছে। গভীর সমুদ্র থেকে তীরে ফিরতে শুরু করেছে মাছ ধরার ট্রলারগুলো। রিমাল মোকাবেলায় প্রস্তুত 80,000 স্বেচ্ছাসেবক। পাশাপাশি উপকূলে খোলা হয়েছে 4000 আশ্রয় কেন্দ্র। উপকূলীয় মানুষের বেশিরভাগই আতঙ্কের মধ্যে আছে। তারা কখন সাইক্লোন সেন্টারে যাবে, কখন নদী পারাপার হবে। বাতাসে তুফান উঠতেছে, এরপরে আরো ঝড় বেশি আরো তুফান উঠবে। দর্শক, উপকূলের আবহাওয়া পরিস্থিতির খবর জানবো আমার সহকর্মীদের কাছ থেকে। বরগুনা থেকে যুক্ত হচ্ছেন আমার সহকর্মী ফেরদৌস খান ইমন।
ইমন, ঝোড়ো বাতাস তো বেড়েছেই, উপকূলের মানুষ কি আশ্রয় কেন্দ্রে যেতে শুরু করেছেন কিনা, তাদের মধ্যে সচেতনতা কেমন দেখতে পাচ্ছেন আপনি, এবং কি কি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে? হ্যাঁ, এই মুহূর্তে যদি উপকূলের আবহাওয়ার কথা বলি, সময় যত গড়াচ্ছে তত কিন্তু বৃষ্টি বৃদ্ধি পাচ্ছে, পাশাপাশি কিন্তু দমকা হাওয়া রয়েছে। এবং এই যে সমুদ্র উপকূলীয় এলাকা, যে বলেশ্বর, বিষখালী এবং পায়রা, তিনটি নদী যে এখানে রয়েছে, আপনি দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে কিন্তু নদীর পানি বৃদ্ধি পেতে শুরু করেছে। যে ফেরিঘাট এবং ফেরিঘাট সংলগ্ন যে সড়ক রয়েছে, সেই সড়ক কিন্তু ইতিমধ্যে পানিতে নিমজ্জিত হতে শুরু করেছে। মূলত গত রাত থেকেই কিন্তু বৃষ্টি চলছিল এই উপকূলে, তবে সেটি ছিল গুড়ি গুড়ি। এখন কিন্তু মাঝারি আকারের বৃষ্টি এবং পাশাপাশি দমকা হাওয়া বয়ে চলছে। আমি যদি বলি, কিছুক্ষণ আগে কিন্তু এখানে আমরা উপজেলা এখানকার যে জেলা প্রশাসক কার্যালয়ের একজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এসেছিলেন, যাতে করে এই ফেরি চলাচল এবং খেওয়া চলাচল না করে সেটি যেন বন্ধ করে দেওয়া হয়, এবং মানুষ যাতে করে কোনোভাবে ঝুঁকি নিয়ে এই নদী পারাপার না হয়। এবং এখানকার যে অবস্থা আপনাকে যদি বলি, যে 6 শতাধিক অধিক কিন্তু আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। মূলত এখন পর্যন্ত কিন্তু যারা বেড়িবাঁধের বাহির পাশে বসবাস করছেন সে সমস্ত লোকজন কিন্তু নিরাপদ আশ্রয় যেতে শুরু করেনি। যদি হয়তো দেখা গেছে বিকেল নাগাদ এই সকল মানুষ কিন্তু তারা নিরাপদ আশ্রয় যাবে, তাদের জন্য কিন্তু খাদ্য সহায়তা মজুত রেখেছেন কিন্তু জেলা প্রশাসক, এবং প্রায় 49টির মতো মেডিকেল টিম কিন্তু গঠন করা হয়েছে। মূলত এই দুর্যোগ মোকাবেলা করতে যতটুকু পদক্ষেপ নেওয়া দরকার সেটি কিন্তু প্রশাসনের পক্ষ থেকে আমরা দেখেছি, এবং মাইকিংও কিন্তু হচ্ছে এই উপকূলীয় এলাকায়। এই ছিল আমার কাছে বরগুনা থেকে। ইমন, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমার সাথে পটুয়াখালীতে থেকে যুক্ত আছেন আমার সহকর্মী জাকারিয়া হৃদয়। হৃদয়, পায়রার তো 10 নম্বর মহাবিপদ সংকেত জারি করা হয়েছে। আবহাওয়া পরিস্থিতি এখন কেমন দেখছেন সেখানে? সেখানকার মানুষ কি কি পদক্ষেপ নিয়েছে, সচেতনতা কেমন দেখছেন তাদের মধ্যে? ঈশাদ, আবহাওয়ার পরিস্থিতি যদি বলি তাহলে এই মুহূর্তে কুয়াকাটা এলাকার দুর্যোগপূর্ণ আবহাওয়া বলা যায় এক কথায়। আমি 1 ঘন্টা আগে যখন আগের বুলেটিনে যখন বলছিলাম তখন কিন্তু রৌদ্রোজ্জ্বল আবহাওয়া ছিল, এবং এছাড়া সকাল থেকে কিন্তু কখনো মেঘ, কখনো বৃষ্টি, কখনো সূর্যের আলো দেখা গেছে। কিন্তু এখন থেকে প্রায় 10 থেকে 20 মিনিট আগে প্রচন্ড পরিমাণে ঢেউ উপকূলে একদম আসতে পড়ছে, প্রায় 7 থেকে 8 ফিট ঢেউ উপকূলে আসতে পড়ছে। এর পাশাপাশি ঝড়ো হাওয়া এবং ভারী বৃষ্টিও হচ্ছে। এটি কিন্তু এই এলাকায় মানুষ যারা আছে, এখানকার স্থানীয় যারা আছে, আমি তাদের সাথে কথা বলেছি, তারা কিন্তু এটিকে দুর্যোগপূর্ণ আবহাওয়া হিসেবে মনে করছে। ঘূর্ণিঝড় রেমার যে আঘাত আনতে পারে সেটা কিন্তু 1 ঘন্টা আগেও তাদের ভিতরে কল্পনা ছিল না, বা তাদের ভিতরে কিন্তু সেই বিষয়টি ছিল না। এখন কিন্তু তারা মনে করতেছে যেহেতু জোয়ারের উচ্চতা বেড়ে গেছে এবং আরো যেহেতু 1 থেকে 1.5 ঘন্টা জোয়ার থাকবে, সেক্ষেত্রে হয়তো বা জলোচ্ছ্বাসের যে সম্ভাবনা সেটি কিন্তু আছে। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটি হলো কুয়াকাটা সি বিচের মানে সৈকত রক্ষা বেড়িবাঁধ। সেই বেড়িবাঁধের উপর থেকে কিন্তু গত আধা ঘন্টা ধরে কিন্তু জোয়ারের পানি কিন্তু উপরে পড়ছে ভিতরে অংশ। এরপর কিন্তু আরো একটা বেড়িবাঁধ আছে। আরেকটি বিষয় হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে এখানে উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে সিপিবি সহ আরো যারা আছে তারা কিন্তু এক ধরনের বল প্রয়োগ করে, মানে শক্তি প্রয়োগ করে এখানে যারা পর্যটক ছিল, এই বিচের উপরে বেড়িবাঁধের উপরে যারা পর্যটক ছিল তাদেরকে কিন্তু এখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে। হৃদয়, ধন্যবাদ আপনাকে। বাগেরহাটের মোংলায় 2টি ট্রলারের সংঘর্ষের পর ডুবল শ্রমিকবাহী একটি নৌযান। তবে হতাহতের কোনো খবর মেলেনি এখনো। পুলিশ জানায় বৈরী আবহাওয়ার কারণে সকালে মোংলা ইপিজেড বন্ধ ঘোষণা করা হয়। বাড়ি ফিরতে শুরু করেন সেখানকার শ্রমিকরা। 9:30টার দিকে 2টি ট্রলারে ওঠেন অর্ধশতাধিক যাত্রী। মোংলা নদীর মামারঘাট পার হওয়ার সময় ধাক্কা লাগে নৌযান দুটির। এতে ডুবে যায় একটি ট্রলার। ছড়িয়ে পড়ে আতঙ্ক। বেশিরভাগ যাত্রী সাঁতরে তীরে ওঠেন। কেউ নিখোঁজ কিনা সেজন্য তল্লাশিতে নেমেছে ফায়ার সার্ভিস ও কোস্ট গার্ড। ধারণা করা হচ্ছে অতিরিক্ত যাত্রী বহনের কারণে ঘটেছে দুর্ঘটনা। এই রিকোয়েস্ট আসে বিদায় খুঁজতেছে, এমন কিছু কিছু একটা বাচ্চা ছিল বলে এই টলারে লোক উঠতেছে না, তারপরেও উঠেছে, ধরে ধরে টেনে টেনে উঠেছে। দর্শক, এই বিষয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন আমার সহকর্মী ইয়ামিন আলী। ইয়ামিন, কেউ নিখোঁজ আছে কিনা বা উদ্ধার তৎপরতার সবশেষ তথ্য আপনার কাছে কি আছে আমাদেরকে জানাবেন।
পাচ্ছেন যে আমার পিছনে উদ্ধার তৎপরতা চলছে। এখানে কোস্টগার্ড এবং স্থানীয় জনসাধারণ, জনপ্রতিনিধি মিলে কিছুক্ষণ আগে যে বোটটি ডুবে গিয়েছিল সেই জায়গাটি আমি একটু দেখানোর জন্য চেষ্টা করি। সেই জায়গাটিকে তারা ট্রলারটিকে তোলার জন্য চেষ্টা করছে। কিছুক্ষণ আগে প্রাণপণ চেষ্টা করে তারা কিন্তু ব্যর্থ হয়েছে। তারা তুলতে পারেনি এখনও, তবে তাদের চেষ্টাটি অব্যাহত রয়েছে। তারা হয়তো আরও বেশি শক্তিশালী যান এনে যেটিকে এই ট্রলারটিকে সহজে তোলা যায় তারা হয়তো সেই কাজটি করবে। আর নিখোঁজের বিষয়টি আসলে বেশ খানিকটা ধোঁয়াশা রয়েছে। কেউ বলছেন যে একজন নারী এবং একজন শিশু নিখোঁজ রয়েছে, আবার কেউ বলছেন যে তাদেরকে তুলে নিয়ে যে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। আসলে এখানে নিখোঁজ রয়েছে কিনা সেই বিষয়টি কিন্তু নিশ্চিত করে বলতে পারেনি। 10 নম্বর মহাবিপদ সংকেত যখন শুরু হয়েছে তখন কিন্তু বন্দর এখন রেড অ্যালার্ট 4। এ কারণে বন্দর কর্তৃপক্ষ এখানে সভা করেছে যে এই রেমাল যে ক্ষয়ক্ষতি করতে পারে সেটিকে তারা পর্যবেক্ষণের জন্য বা এই ক্ষয়ক্ষতি থেকে দ্রুত মানুষকে তারা নিরাপদ করার জন্য তারা সভা করেছে বন্দর কর্তৃপক্ষ। এই মুহূর্তে বন্দরে 6টি বিদেশি জাহাজ রয়েছে, যে জাহাজগুলি বহির্নোঙরে নিরাপদে রয়েছে। এছাড়া মংলায় এই ঘাটে এই দুর্ঘটনাটি ঘটার কারণে এখানে কিন্তু নদী পারাপার এই মুহূর্তে বন্ধ রয়েছে। স্বাভাবিকভাবে বন্ধ থাকার কথা, ফেরি চলাচল বন্ধ ছিল, কিন্তু কিছুক্ষণ আগে ফেরি চলাচলটি শুরু হয়েছে। সাধারণ মানুষ দুই পারে ভিড় হয়েছিল, সেই ভিড়টি কমানোর জন্য কিন্তু আমরা দেখেছি কয়েকবার ফেরি চলাচল করছে। তবে এই বিপদ সংকেত না কাটা পর্যন্ত বা পরবর্তী প্রশাসনের নির্দেশনা দেওয়া না পর্যন্ত এখানে যে ট্রলারের যে পারাপার বন্ধ রয়েছে সেটি বন্ধ থাকবে বলে আমাদেরকে জানিয়েছে। এই ছিল এখানকার সর্বশেষ তথ্য। ইয়ামিন, ধন্যবাদ আপনাকে। এমপি আনার হত্যার মূল পরিকল্পনাকারী আখতারুজ্জামান শাহীন যুক্তরাষ্ট্রে পালিয়ে গেছে এমন ধারণা ডিবির। তাকে ফিরিয়ে আনতে ইন্টারপোলের সহায়তা চাওয়া হবে, এমনটা জানিয়েছেন ডিবি প্রধান হারুনুর রশিদ। সকালে এমপি আনার হত্যার তদন্তে ডিবি প্রধান হারুনুর রশিদের নেতৃত্বে 3 সদস্যের দল ভারতে রওনা হয়। এর আগে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি সাংবাদিকদের সাথে কথা বলেন। জানান, হত্যার তদন্তে কলকাতা পুলিশের সহযোগিতা চাওয়া হবে। একই সাথে কলকাতা পুলিশের তদন্তকারী দলও ঢাকায় আসবে। কলকাতায় হত্যার ঘটনাস্থল বা পিও পরিদর্শন করবে ডিবির টিম। এখনও মরদেহের খণ্ডাংশ পাওয়া না যাওয়ায় কলকাতা পুলিশের সাথে শনাক্ত কার্যক্রমেও অংশ নেবেন তারা। একই সাথে কলকাতায় গ্রেফতারকৃত জিহাদ হাওলাদারকেও জিজ্ঞাসাবাদ করবে বাংলাদেশ পুলিশ। গুরুত্ব বিবেচনা করে ইন্ডিয়ার একটি টিমও কিন্তু বাংলাদেশে 3 দিন আমাদের সাথে ছিল, আমাদেরকে বিভিন্ন সহযোগিতা করেছে, আমরাও বিভিন্ন তথ্য দেওয়ার চেষ্টা করেছি। শাহীনের বিরুদ্ধে কলকাতা যে মামলাটি রুজু হয়েছে সেখানেও সে কিন্তু একজন মদতদাতা। সে অপরাধটি করে 20 তারিখ সে পালিয়ে যে কাঠমান্ডু দিয়ে দুবাই হয়েছে, আমরা ধারণা করছি সে আমেরিকাতে অবস্থান করছে। এমপি আনার হত্যাকাণ্ডের তদন্ত সম্পর্কে সবশেষ তথ্য জানাতে কলকাতা থেকে যোগ দিচ্ছেন আমার সহকর্মী সুকান্ত চট্টোপাধ্যায়। সরাসরি যাচ্ছি তার কাছে। সুকান্ত, ডিবির 3 সদস্যের দল কি কলকাতা পৌঁছেছে কিনা এবং আজ মরদেহের খণ্ডাংশ উদ্ধারে কোনো তল্লাশি অভিযান হয়েছে কিনা আমাদেরকে জানাবেন। বিস্তারিত তথ্য আপনার কাছে কি আছে? দেখুন, ডিবির 3 সদস্য কিন্তু কিছুক্ষণের মধ্যেই কিন্তু এয়ারপোর্টে তারা অবতরণ করেছেন। এখন তাদের যে অভিবাসন দপ্তরে তাদের কাজ চলছে, তারপরেই তারা বেরোবেন। এখান থেকে সোজা যাবেন নিউ টাউনের একটি হোটেলে, সেখানে তারা অবস্থান করবেন। তারপর বিকেল 3টের পর সিআইডির সাথে তাদের কথোপকথন হবে। এক্ষেত্রে দাঁড়িয়ে আজকে যেহেতু কলকাতার আবহাওয়া কিন্তু খুব খারাপ, বৃষ্টি হচ্ছে, সেই কারণে তল্লাশি, অর্থাৎ যে গতকাল বাগজোলা খালে যেমন তল্লাশি অভিযান ছিল সেই তল্লাশি অভিযান কিন্তু আজকে সিআইডি করছে না, এমনটাই আমরা সিআইডি সূত্রে খবর পেয়েছি। তবে যে 2 তরফে যে ধরনের কথোপকথন হয়েছে এবং যে সমস্ত নথি আছে সেগুলো তারা রিসিভ করবেন এবং তারপর সিআইডির সর্বোচ্চ প্রধানের অনুমোদন পেলে তবে কিন্তু ডিবির যা প্রতিনিধি এসেছেন তারা জিহাদ হাওলাদারকে জিজ্ঞাসাবাদ করতে পারবেন এবং যে ঘটনাস্থল, যেখানে যে আবাসনে সঞ্জীবা গার্ডেন, সেখানে যেতে পারেন, অথবা যেখানে বাগজোলা খাল যেখানে তার দেহাংশ ফেলেছে বলে জিহাদের দাবি, সেখানেও তারা পরিদর্শন করতে পারেন। তবে সবটাই নির্ভর করছে সিআইডির যিনি প্রধান রয়েছেন তার অনুমতি সাপেক্ষে। যদিও এখনো পর্যন্ত আমরা যতটুকু বাংলাদেশ দূতাবাস সূত্রে খবর পেয়েছি সেটা তার এখনো পর্যন্ত কোনো অনুমতি মেলেনি তাদের এই জিজ্ঞাসাবাদ বা
ঘটনাস্থল পরিদর্শনের। সুকান্ত, ধন্যবাদ আপনাকে। দেহ তার ক্ষত বিক্ষত, কালো ধোয়া আর চলন বলন দেখে মনে হয় ভেতরের কলকবজার মেয়াদ ফুরিয়েছে বহু আগে। তবে এই হাল নিয়েই শহর জুড়ে দুর্দণ্ড দাপটে দিনের পর দিন চলছে হাজারো বাস। নোংরা সিট আর শ্রীহীন পরিবেশে অতিষ্ঠ নগরবাসী। প্রশাসন যেন দেখেও রাজধানীর এসব বাস দেখতে পায় না। রাস্তার রাজা বাস এর কিচ্ছা নিয়ে দেখুন যমুনা টিভির ধারাবাহিক প্রতিবেদন ভাঙাচোরা বাসের খবর জানাচ্ছেন সহকর্মী তাজনুর ইসলাম, ছবি তুলেছেন রাকিব হোসেন ও নাহিদ হোসেন। বাসটির নাম পরিস্থান পরিবহন, কিন্তু এই জরাজীর্ণ দশা নিয়ে আদৌ কি এটির জায়গা হবে পরিস্থানে? তবে বাহনটির জায়গা হয়েছে রাজধানী ঢাকার নতুন চকচকে পথে। বাসের গায়ে রঙিন হৃদয় উঠছে ডানা মেলে, কিন্তু এর হৃদয়ে রক্তক্ষরণ সারাইয়ের কাজটি বকেয়াই থাকছে। বলছি বাসের ফিটনেসের কথা। এমন বাসের ফিটনেস বলে কি কিছু থাকতে পারে? সিট দেখলেই গা গোলানোর দশা। শহরে দাপিয়ে বেড়ানো এসব বাসের সিগন্যাল লাইট, লুকিং গ্লাস, এমনকি জরুরি পরিস্থিতিতে দরকারি হ্যান্ডব্রেক অবধি নেই। কেমন যেন এক জোড়াতালি অবস্থা। হ্যান্ডব্রেকটা অ্যাকচুয়ালি কাজে লাগে আপনার গাড়ি যখন পার্কিং করে থুই তখন একমাত্র কাজে লাগে। হ্যান্ডব্রেকটা নামে থুয়ে দিই, গাড়ি জানি নড়াচড়া না করে। এটা তো কাজ করে। হ্যাঁ, এটা কাজ করে, এটা লাইনটা ছুটানো। অনেক রকম ডিস্টার্ব, অনেক রকম ভাঙা গাড়ি এগুলা লাগতেই পারে, ভাঙা চোরা এগুলা কোনো বিষয় না। আমরা তো দেই, এ আরো বেশি মামলা দেয়, মানে যদি ঠিকঠাক মতো না পায় আর কি, এইরকমই আর কি, মানে মিলজিল করে আর কি। সিটগুলোর অবস্থা এতটাই অপরিষ্কার আর তেল চিটচিটে যে দেখলে যে কারোরই ভেতরে অস্বস্তি কাজ করবে। কিন্তু কথা হচ্ছে সেবার বিপরীতে অর্থ তো সবাই দিচ্ছে, কিন্তু সেবা কতখানি পাচ্ছে সে নিয়েই প্রশ্ন। রাজধানী ঢাকায় কতগুলো বাস চলে সে খবর নগরবাসী না জানলেও ভালো বাস যে একদমই নেই সে কথা ঠিকই জানেন তারা। বিরক্তি ভরা চেহারা নিয়ে অনেকটাই বাধ্য হয়ে ধস্তপ্রায় বাসে চড়ছেন তারা। নতুন নতুন জামা কাপড় হয়তো বা নষ্ট হয়ে যায়, নোংরা হয়ে যায়। তো এরকম সিট না থাকলে যদি সিটগুলো একটু সুন্দর হয় তাহলে হয়তো বা আমরাও একটু স্যাটিসফাইড হইতে পারি। জানালার পাশে দেখা গেছে বমি লেগে রয়েছে, উঠলেই সিটের কভার পিছলার জন্য ধরা যায় না, ধুলে তো প্রচুর ময়লা বের হয়ে। বাসা থেকে যদি আমি ফ্রেশ হয়ে বের হই, একদম ক্লিন রাস্তাঘাট থাকলেও, মানে রাস্তাঘাট তো ক্লিন থাকা সম্ভব না, তবুও বাসে ওঠার পরে আমার সব কিছু ওইখানেই শেষ। এটা তো আসলে এটা তো ধোয়ার কোনো সিস্টেমই নেই একেবারে। না, মানে আপনি তো বুঝতে পারছেন যে এই যে আমরা এখন যে বাসটাতে আছি, আপনার কি মনে হয় এই বাসটা সবশেষ কবে পরিষ্কার করছিল? এটা সঠিক আমার জানা নেই। প্রতিদিনই তিলোত্তমা ঢাকাকে সাজাতে কত শত পরিকল্পনা নেওয়া হচ্ছে, কিন্তু এই লক্কর ঝক্কর বাসের কথা সবাই কেমন বেমালুম ভুলে যায়। গণপরিবহন ব্যবহার করা মানুষের ভাগ্য কি তবে এমনই থেকে যাবে? যানবাহনের নিয়ন্ত্রক সংস্থা বলছে জুনের 1 তারিখের পর কোনো আনফিট বাস ঢাকার রাস্তায় চলতে দেয়া হবে না। এর সাথে একমত মালিকপক্ষ। ঢাকা চলাচলরত যত পরিবহন কোম্পানি আছে সবাই এমডি চেয়ারম্যানকে চিঠি দেওয়া হয়েছে। সব কোম্পানি থেকে গাড়ির নাম্বার সহ লিস্ট নেওয়া হয়েছে, কয়টা গাড়ির কাজ হয়েছে ওগুলো আমাদেরকে জমা দিয়েছে। আমরা এগুলো বিআরটিতে জমা দেবো, যেগুলো বাকি আছে ওগুলো কাজ করার জন্য আমরা প্রেশার দিয়ে যাচ্ছি। বাহ্যিকভাবে যেটা দেখতে আনফিট মনে হয় এটা ইদানিং আনসিলিটি বেড়ে গেছে। এই জন্য আমরা মালিক সংগঠন হিসেবে আলাপ করেছি এবং তারা আমাদের কথা দিয়েছে এবং তাদেরকে আমরা বলেছি যে 31শে মে মাসের মধ্যে তারা যেন গাড়িগুলো সব দৃষ্টিনন্দন করে ফেলে। এই হচ্ছে সেই জাদুর কারখানা যেখানে লক্কর ঝক্কর বাস এলে হয়ে যায় চকচকে নতুন বাস। দেখেন এই গাড়ির ছাদের টুপি পুরান মিলায় করছি, নতুন মাল পুরান মাল মিলায় করতে হয়। আবার বাংলায় যেটা জোড়াতালি বলে, জোড়াতালিরা তা আর কি আপনার গিয়ে যেভাবে কাজ চালানো যায় সেভাবে কাজ করি আর কি, মানে যে যেমন বাজেট দেয় বাজেটের উপরে নির্ভর করে। ইঞ্জিনের তো ধরেন অনেকদিন সার্ভিস দেয়, ইঞ্জিনের কাজ কাম কিছুটা পার্টস চেঞ্জ করানো লাগে, কিছুটা পার্টস মডিফিকেশন করানো লাগে। বারবার ধোঁকা খাওয়া বাস যাত্রীরা এখনও বিশ্বাস করতে পারে না 1 জুন থেকে বাইরের খোলস বদলালেও শতভাগ ফিট গাড়িতে চড়ার সৌভাগ্য আদৌ হবে কিনা। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা।
তৃতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে শেষ মুহূর্তের গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। সকাল থেকেই কর্মী সমর্থকদের নিয়ে ভোটারদের বাড়ি বাড়ি যাচ্ছেন প্রার্থীরা। এলাকার উন্নয়ন সহ দিচ্ছেন নানা প্রতিশ্রুতি, চাইছেন ভোটও। চেয়ারম্যান প্রার্থীদের পাশাপাশি প্রচারণায় ব্যস্ত ভাইস চেয়ারম্যান প্রার্থীরাও। আগামী 29শে মে তৃতীয় ধাপে 110টি উপজেলা নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এর মধ্যে 20টি উপজেলায় ইভিএম এ নির্বাচন হবে। বাকি উপজেলায় ব্যালট পেপারে ভোট নেয়ার পদক্ষেপ নিয়েছে কমিশন। কুষ্টিয়ার কুমারখালীতে নির্বাচনী সহিংসতায় আহত একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। দ্বিতীয় দফার উপজেলা নির্বাচনে গেল 21 মে কুমারখালী উপজেলা নির্বাচনে জয়নাবাদ কলোনি পাড়া এলাকায় দুপক্ষের সংঘর্ষ হয়। এ সময় ছুরিকাঘাতে আহত হয় 3 জন। এদের মধ্যে গুরুতর আহত তারিক মণ্ডল মারা গেছেন আজ। এ নিয়ে জয়নাবাদ মণ্ডলপাড়া এলাকা, ছেউরিয়া মণ্ডলপাড়া এলাকা ও জয়নাবাদ কলোনিপাড়া এলাকায় সহিংসতার আশঙ্কা করা হচ্ছে।